আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পিসগুলো আমরা কন্টিনিউ করছিলাম। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বেশ কয়েকটা চ্যাপ্টার্স অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা আজকের ক্লাসে একটা পোয়েট্রি পড়তে চলেছি, যার নাম হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স, রিটেন বাই সরোজিনী নাইডু। এই টেক্সটটা অত্যন্ত সহজ, অত্যন্ত সাবলীল একটা টেক্সট, কিছু নেই এর মধ্যে। তবুও আমাদেরকে এই টেক্সটটা রেডি করতে হবে, কারণ আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এই টেক্সটটা। তো দ্য বেঙ্গল সেলার্স বা চুড়ি বিক্রেতারা, কিংবা আমরা বলতে পারি বালা বিক্রেতারা, এই টেক্সটটা আমরা আজকে পড়ব। সর্বপ্রথমেই আমরা এই টেক্সটের ইন্ট্রোডাকশন কিংবা ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস নিয়ে মোর অর লেস একটুখানি আলোচনা করব। তারপরেই আমরা এই টেক্সটটা সরাসরি লাইন বাই লাইন অ্যানালিসিস করব উইথ বেঙ্গলি মিনিং। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তবে তোমাদের কাজে লাগবে এবং কোনো প্রকার কোনো ইনফরমেশান গ্যাপ তৈরি হবে না। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে অনেক অনেক স্বাগত। আমরা আজকে পড়ব দ্য বেঙ্গল সেলার্স, রিটেন বাই সরোজিনী নাইডু। লেটস টেক এ লুক নাও অ্যাট ফার্স্ট দ্য কি ফ্যাক্টস অফ দ্য পোয়েট্রিতে আমরা চলে আসব। সর্বপ্রথমেই আমরা আসবো দ্য পোয়েট নোন অ্যাজ, অর্থাৎ কবিকে আমরা কি নামে চিনি কিংবা কি নামে জানি। দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া অর দ্য ভারত কোকিলা, এই নামে আমরা চিনি। নেক্সট আমরা চলে আসবো রিটেন ইন। আমি অনেক চেষ্টা করেও এই কবিতা কত সালে লেখা হয়েছিল খুঁজে পাইনি কোথাও, তো সে কারণে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি। তোমরা যদি পাও অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আমরা চলে আসবো পাবলিকেশন 1912 ইন আ কালেকশন। নেক্সট আমরা চলে আসবো সোর্স অফ দ্য টেক্সট, দ্য বার অফ টাইম। নেক্সট আমরা চলে আসবো টাইপ, আ লিরিক পোয়েট্রি। লিরিক পোয়েট্রি কি আমি আমার চ্যানেলে বহুবার ডেফিনেশন, এক্সাম্পল, ফিচার্স নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানো, আর যারা জানো না তারা একটুখানি আগের ভিডিওগুলো দেখে নেবে। নেক্সট আমরা চলে আসবো মিটার, ফ্লেক্সিবল, পালসিং, অ্যাকসেন্চুয়াল মিটার। দ্য পোয়েম ডাস নট ফলো আ সিঙ্গেল মেট্রিক্যাল ফুট। নেক্সট আমরা চলে আসবো রাইম স্কিম, এ এ বি বি সি সি। নেক্সট আমরা চলে আসবো স্ট্যাঞ্জা 4, অর্থাৎ মাত্র 4টে স্ট্যাঞ্জা রয়েছে ছোট ছোট স্ট্যাঞ্জা। লাইন্স 6 × 4 = 24, অর্থাৎ 24 লাইনের একটা কবিতা আমরা পড়তে চলেছি। তো আমরা আরও বেশ কিছু পয়েন্টস একটুখানি নিয়েছি, লক্ষ্য করো। আমরা সেগুলো এক এক করে আলোচনা করব। নেক্সট আমরা চলে আসবো টুলস, ইমেজারি, সিমিলি, অ্যালিটারেশন, অনোমেটোপইয়া, মেটাফর, হাইপারবেটন। তো এইগুলো হচ্ছে মূলত ফিগার্স অফ স্পিচ কিংবা রেটোরিক। এগুলোর ডেফিনেশান, ফিচার্স কিংবা এক্সাম্পলস তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে তোমরা অবশ্যই পেয়ে যাবে এর সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন। আমরা আর এগুলো নিয়ে আলোচনা করে ভিডিওকে বড় করতে চাইছি না। আমরা নেক্সট চলে আসবো মুড, প্লেফুল অ্যান্ড লাইভলি। নেক্সট আমরা চলে আসবো টোন, সেলিব্রেটরি, জয়ফুল অ্যান্ড অপটিমিস্টিক। মানে সেলিব্রেটরি মানে কি, উদযাপনমূলক। জয়ফুল মানে আনন্দ ঘন কিংবা আনন্দপূর্ণ, অ্যান্ড অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। নেক্সট আমরা চলে আসবো সেটিং, অর্থাৎ এই কবিতাটা মানে কোন জায়গাকে নিয়ে বা কোথায় লেখা হয়েছে। তো সেটা হচ্ছে টেম্পল ফেয়ার, একটা মন্দিরের চত্বরে মেলা বসেছে, আর সেই মেলাতে চুড়ি বিক্রেতারা কিংবা বালা বিক্রেতারা তাদের বালা বা চুড়ি বিক্রি করছে, সেরকম একটা সেটিং এখানে দেখানো হয়েছে। নেক্সট আমরা চলে আসবো স্পিকার অফ দ্য পোয়েম, এই কবিতার বক্তা কি, মানে কাদের মুখ থেকে এই কবিতাটা বেরিয়ে আসছে। লিখেছেন সরোজিনী নাইডু ঠিক আছে, কিন্তু মানে পোয়েটিক পার্সোনা কারা। আ গ্রুপ অফ বেঙ্গল সেলার্স, মানে হচ্ছে এক দল বালা বিক্রেতারা। নেক্সট আমরা চলে আসবো দ্য পোয়েম ইজ অ্যাবাউট, এই কবিতাটা কিসের সম্বন্ধে।
সেলিব্রেশন অফ ওম্যানহুড, অর্থাৎ নারীত্বের উদযাপন, নারীত্বের আনন্দকে এখানে বহিঃপ্রকাশ করা হচ্ছে। অর আমরা আরও একটুখানি দেখতে পারি গ্রুপ অফ পুয়ার ব্যাঙ্গেল সেলার্স, মানে হচ্ছে একদল গরিব বালা বিক্রেতারা কিংবা চুড়ি বিক্রেতারা, হু আর সেলিং দেয়ার ওয়্যার্স, যারা তাদের মানে এই জিনিসগুলো বিক্রি করছে অ্যাট আ টেম্পল ফেয়ার। তো নেক্সট আমরা আরও বেশ কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। তো এত কিছু তো আর বোর্ডে নোট ডাউন করা সম্ভব নয়, সেগুলো আমরা মুখেই মোটামুটি বলে দিচ্ছি। তো সেগুলো তোমরা একটুখানি জাস্ট কানে রাখবে, খুব যে ডিপলি স্টাডি করার দরকার আছে এমনটা নয়, একটুখানি শুনে রাখবে, যাতে করে এই টোটাল কবিতার উপর একটা মোটামুটি সম্যক ধারণা তোমাদের থাকে। তো আমরা সেই পয়েন্টসগুলো নিয়ে এইবার চলে আসব। দ্য পোয়েম ইজ অ্যাবাউট টু শোকেস অ্যান্ড এক্সপ্লেন অ্যাবাউট ভেরিয়াস স্টেজেস ইনভলভড ইন আ ওম্যানস লাইফ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে টু শোকেস, দ্যাট মিন্স প্রদর্শন করতে বা তুলে ধরতে, অ্যান্ড এক্সপ্লেন অ্যাবাউট এবং ব্যাখ্যা করতে, ভেরিয়াস স্টেজেস ইনভলভড ইন ওম্যানস লাইফ, একটা মহিলার কিংবা একটা নারীর জীবনের যে বেশ কয়েকটি ধাপ তাকে পেরিয়ে যেতে হয়, বেশ কয়েকটি দশা তাকে অতিক্রম করতে হয়, সেটাকেই কিনা এখানে হাইলাইট করা হয়েছে। নেক্সট আমরা চলে আসব যে পারপাস অর সেলিব্রেশন অফ ওম্যানহুড। দ্য পোয়েম সেলিব্রেটস ডিফারেন্ট কালার্স অ্যান্ড টাইপস অফ ব্যাঙ্গেলস। এই কবিতাটা উদযাপন করে কিংবা তুলে ধরে কিংবা মেলে ধরে ডিফারেন্ট কালার্স, ভিন্ন ভিন্ন রং নিয়ে, অ্যান্ড টাইপস অফ ব্যাঙ্গেলস এবং রকমারি চুড়ি কিংবা বালা নিয়ে, হুইচ সিম্বলাইজ, আর যেটা প্রতীকী হিসেবে দেখানো হয়েছে লাভ, ভালোবাসা, ম্যারেজ, বিবাহ, অ্যান্ড আদার ইমোশনস এবং অন্যান্য আবেগকে নিয়ে, অ্যান্ড স্টেজেস অফ লাইফ এবং জীবনের বিভিন্ন ধাপ কিংবা জীবনের বিভিন্ন স্টেজকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো মেসেজ, আ সেলিব্রেশন অফ ইন্ডিয়ান ওম্যানহুড। বেসিক্যালি ভারতবর্ষের নারীরা, বেসিক্যালি ভারতবর্ষের মহিলারা কীরকম সাজে সজ্জিত হন, কিংবা ভারতবর্ষের নারীরা তাদের বিয়ের দিন কিংবা বিয়ের পরবর্তীকালে তাদের মধ্যে যে সমস্ত ডিউটিসগুলো, যে সমস্ত কর্তব্যগুলো তাদেরকে পালন করতে হয়, বেসিক্যালি সেই সমস্ত মানে ভারতবর্ষের মহিলাদেরকে বা নারীদেরকে এখানে তুলে ধরা হয়েছে। থ্রু দ্য সিম্বলিজম অফ দ্য কালারফুল ব্যাঙ্গেলস, অর্থাৎ এই রং বেরঙের চুড়ির রঙের সঙ্গে বা চুড়ির মধ্য দিয়ে সেই সমস্ত দশাগুলোকে বা স্টেজগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো থিম, দ্য পোয়েম সেলিব্রেটস দ্য বিউটি অফ ওম্যানস লাইভস অ্যান্ড দ্য ডিফারেন্ট স্টেজেস অফ ওম্যানহুড। বারে বারে এই কথাগুলো বলা হচ্ছে যে নারীদের যে সৌন্দর্য এবং তাদের যে জীবন এবং তাদের যে জীবনের যে বিভিন্ন দশা কিংবা ধাপ, সেটাকেই কিনা এখানে প্রেজেন্ট করা হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো দ্য পোয়েম অলসো এক্সপ্লোরস দ্য কানেকশন বিটুইন ব্যাঙ্গেলস অ্যান্ড দ্য রোল দে প্লে ইন মেকিং উইমেন হ্যাপি। চলে আসবো আমরা এখানে কি না সেলিব্রেশন অফ ওম্যানহুড, নারীত্বের একটা উদযাপন এখানে করা হয়েছে, নারীত্বের জয়গান গাওয়া হয়েছে এখানে। নেক্সট আইডিয়াল ওম্যান, কারা সেই সমস্ত আদর্শ নারী তাদেরকে এখানে বলা হচ্ছে। অ্যান্ড ফাইনালি বলা হচ্ছে যে উইমেন্স রোলস, নারীদের যে কি ভূমিকা রয়েছে সেটাকেই কিনা এখানে ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে। নেক্সট আমরা একটুখানি চলে আসবো সেন্ট্রাল আইডিয়া, দ্য এক্সপ্লোরেশন অফ ওম্যানহুড ইন ইন্ডিয়ান কালচার। ভারতীয় সংস্কৃতিতে যে নারীদের জয়গান, যে নারীদের যে একটা অবস্থা, সেটাকেই কিনা এখানে প্রেজেন্ট করা হচ্ছে অ্যাজ রিফ্লেক্টেড থ্রু দ্য সিম্বলিজম অফ ব্যাঙ্গেলস, যেটা কিনা প্রতিফলিত হয়েছে
চুড়ি কিংবা বালা এই জিনিসটার মধ্য দিয়ে কিংবা এই জিনিসটাকে প্রতীকী করে। নেক্সট আমরা চলে আসবো একটা হিস্টোরিক্যাল কনটেক্সট। আমি আগেও বলেছি আমার বিভিন্ন টেক্সট পড়াতে গিয়ে যে প্রত্যেকটা লেখার পেছনে একটা হিস্টোরিক্যাল কনটেক্সট কিংবা ঐতিহাসিক প্রেক্ষাপট কিংবা একটা ঐতিহাসিক পটভূমি থেকে থাকে। তো ঠিক একই রকমভাবে এটারও রয়েছে। দিস পোয়েম ওয়াজ রিটেন অ্যাট দ্য টার্ন অফ 20th সেঞ্চুরি। এই কবিতাটা লেখা হয়েছে বিংশ শতকের কিছু পরেই, যখন ইন্ডিয়া ওয়াজ আন্ডারগোয়িং আ পিরিয়ড অফ কালচারাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। যখন ভারতবর্ষের সমাজে একটা সংস্কৃতিগত এবং সামাজিক একটা পরিবর্তন আস্তে আস্তে করে ঢুকে পড়েছিল, সেই সময় কিনা এই কবিতাটা লেখা হয়েছে। দ্য পোয়েম রিফ্লেক্টস, এই কবিতার মধ্য দিয়ে প্রতিফলিত হয় দ্য আইডিয়ালাইজড ভিশন অফ ইন্ডিয়ান ফেমিনিটি, সেই সমস্ত আদর্শগত একটা ভিশন অফ ইন্ডিয়ান ফেমিনিটি, ভারতীয় নারীত্বের। অ্যাট দ্য টাইম অ্যান্ড উইমেন্স রোল ইন ইন্ডিয়ান সোসাইটি, তদানীন্তন এবং ভারতীয় সমাজে নারীত্বকে এখানে একটা বা ভারতীয় সমাজের নারীকে এখানে এই কবিতার মধ্য দিয়ে ব্যাপকভাবে এখানে ডিসকাস করা হয়েছে কিংবা হাইলাইট করা হয়েছে। আমরা একটুখানি চলে আসব যে হোয়াট ইজ আ রেটোরিক্যাল কোয়েশ্চেন। আমি আগেও বলেছি যে রেটোরিক্যাল কোয়েশ্চেন হচ্ছে সেটা যার উত্তর কবি না দিয়ে সেই উত্তরটা পাঠক কুলের উপর ছেড়ে দেন কিংবা রেখে যান, তারাই কিনা এর উত্তরটাকে ডিসাইড করেন। তো সেটাকেই গোদা বাংলায়, সোজা বাংলায় রেটোরিক্যাল কোয়েশ্চেন বলে। তো কি বলছে দেখো, যে আ কোয়েশ্চেন দ্যাট ডাজ নট এক্সপেক্ট অ্যান আনসার, একটা প্রশ্ন যেটা কিনা উত্তরের অপেক্ষা করে না কিংবা উত্তরের প্রত্যাশা করে না, বাট টু মেক আ পয়েন্ট এমফেসাইজ, কিন্তু সে এমন একটা পয়েন্টে জোর দেয়, স্ট্রেস দেয়, অ্যান আইডিয়া অর প্রভোক থট উইদিন দ্য অডিয়েন্স, একটা ধারণা কিংবা একটা প্ররোচনামূলক একটা চিন্তা যা কিনা অডিয়েন্স কিংবা দর্শকদের মনে জাগিয়ে দেয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখতেই পারি দ্য মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ারের লেখা মার্চেন্ট অফ ভেনিস, অত্যন্ত জনপ্রিয় একটা নাটক। তো সেখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে হোয়ার শাইলক ইজ আ জিউইশ মানি লেন্ডার, যেখানে শাইলক ছিল একজন টাকা ধার নেওয়া একটা ইহুদি ব্যক্তি, অ্যান্ড দ্য মেন ভিলেন ইন শেক্সপিয়ার্স দ্য মার্চেন্ট অফ ভেনিস, এবং যে কিনা ছিল প্রধান খলনায়ক এই মার্চেন্ট অফ ভেনিস নামক নাটকের। হু আস্কস, যে কিনা জিজ্ঞেস করছে যে হ্যাড নট আ জিউ আইজ, হ্যাড নট আ জিউ হ্যান্ডস, অর্গানস, ডাইমেনশনস, সেন্সেস, অ্যাফেকশনস, প্যাশনস। তো নেক্সট আমরা চলে আসবো যে হ্যাড, এই ব্যাপারটা ঠিক কি। হ্যাড তোমরা বহু জায়গায় পড়তে গেলে পাবে। তো হ্যাড হচ্ছে একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড কিংবা আর্কেইক ইউসেজ এখানে দেখানো হয়েছে, যেহেতু অনেক আগে লেখা হয়েছে। তো আমরা একটুখানি দেখে নেব। আর্কেইক থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হ্যাড। প্রেজেন্ট অফ হ্যাভ, অর্থাৎ যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, যেটাকে আমরা বর্তমানে হ্যাভ নামে চিনি, সেটাকে ওল্ড ইংলিশে হ্যাড বলে ব্যবহার করা হতো। দিস সিরিজ অফ কোয়েশ্চেন্স এমফেসাইজ দ্য শেয়ার হিউম্যানিটি অফ জিউজ, not seeking change and answer but making a powerful point about equality. এক্সাম্পল হিসেবে আমরা দেখতেই পারি টু বি অর নট টু বি, হ্যামলেটের একটা বিখ্যাত লাইন। আর হচ্ছে আর ইউ কিডিং মি, অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, তোমরা এটা ক্লাস 12-এ গেলে পাবে। নেক্সট আমরা চলে আসবো সিগনিফিকেন্স অফ দ্য পোয়েম। ব্যাঙ্গেলস আর সিম্বলিক অফ হ্যাপি ডটার্স অ্যান্ড ওয়াইফস, চুড়িগুলো কিংবা বালাগুলো সেই সমস্ত মেয়েদের কিংবা নারীদের কাছে শোভা পায় কি হিসেবে না একটা খুশির একটা প্রতীকী হিসেবে, এবং তারা যে অত্যন্ত আনন্দিত, সেই সমস্ত মহিলারা কিংবা নারীরা কিংবা মেয়েরা তাদেরকে এখানে ইন্ডিকেট করছে। নেক্সট আমরা চলে আসবো হোয়াট ইজ আ লিরিক পোয়েট্রি। A lyric poetry is a type of poetry that expresses the speaker's emotions and thoughts.
একটা লিরিক পোয়েট্রি হচ্ছে সেই ধরনের কবিতা যেটা কিনা একটা বক্তার কি করে না ইমোশনস অ্যান্ড থটস, আবেগ এবং চিন্তাকে উদ্ঘাটিত করে কিংবা প্রকাশিত করে। ইট ইজ অফন রিটেন ইন দ্য ফার্স্ট পার্সন, এটা মূলত উত্তম পুরুষে লেখা হয়। বাই ইটস মিউজিক্যাল কোয়ালিটি, তার মধ্যে একটা সুরেলা কিংবা সুরধারা একটা ব্যাপার লুকিয়ে থাকে। অ্যান্ড ইউজ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এবং যার মধ্যে বেশ কিছু ভাষার আমরা এখানে প্রয়োগ দেখতে পাবো। নেক্সট আমরা চলে আসবো ক্যারেক্টারিস্টিক্স অফ এ লিরিক পোয়েট্রি। একটা লিরিক পোয়েট্রি আমরা সেই পোয়েট্রিকে বলবো যার মধ্যে এই নিম্ন কিংবা প্রদত্ত ফিচার্স কিংবা বৈশিষ্ট্য কিংবা কোয়ালিটিস কিংবা গুণাবলীগুলো থাকতেই হবে। নাম্বার ওয়ানে শর্ট লেংথ, ছোট সাইজের কবিতা হতে হবে। ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ হতে হবে, উত্তম পুরুষে লেখা হতে হবে, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ থাকবে, অ্যান্ড ফাইনালি হচ্ছে মিউজিক্যাল কোয়ালিটি থাকবে, অর্থাৎ যে কবিতাটা পড়লে মনে হবে যেন একটা গান গাওয়া হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো অরিজিন অফ লিরিক পোয়েট্রি। এই লিরিক পোয়েট্রির সৃষ্টি কিংবা উদ্ভাবন কিংবা এর যে প্রথম কবে কখন কোথায় সৃষ্টি হয়েছিল সেটাকেই আমরা একটুখানি দেখে নেব। দ্য টার্ম লিরিক কামস ফ্রম দ্য অ্যানসিয়েন্ট গ্রিক ওয়ার্ড লায়ার, LYRE। এই পদ কিংবা এই শব্দ লিরিক নামের এই পদটা কিংবা শব্দটা যেটা কিনা প্রাচীন গ্রিক লায়ার থেকে এসেছে। আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, একটা সঙ্গীতের যে যন্ত্র, বীণা আমরা বলতে পারি, সিমিলার টু এ হার্প, যেটা কিনা দেবী সরস্বতীর বাম হাতে থাকে আর কি, একই রকম বীণা বা ওই রকম বাদ্যযন্ত্রের কথা বলা হচ্ছে। লিরিক পোয়েট্রি ইজ থট টু হ্যাভ অরিজিনেটেড ইন অ্যানসিয়েন্ট গ্রিস অ্যাজ এ ফর্ম অফ পোয়েট্রি। লিরিক পোয়েট্রি প্রাচীন গ্রিসে উদ্ভাবন হয়েছিল কবিতার রূপে। মিন্ট টু বি সাং অর অ্যাকম্পেনিড বাই মিউজিক, আর যেটা কিনা সঙ্গীত হিসাবে যার অর্থ ধরা হতো। আমরা বেশ কিছু ইমেজারি এখানে একটুখানি দেখে নেব যে ভিভিড অ্যান্ড কালারফুল ডেসক্রিপশনস অফ ব্যাঙ্গেলস, বেশ কয়েকটা রং বেরঙের বর্ণনা করা হয়েছে, রঙের কিছু ডেফিনেশান কিংবা রঙের কিছু ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে, মানে কোন রং কী জিনিসকে প্রেজেন্ট করে বা কোন সিচুয়েশানকে প্রেজেন্ট করে সেটাকেই কিনা এখানে দেখানো হয়েছে। অফটেন কম্পেয়ার্ড টু এ ন্যাচারাল এলিমেন্টস লাইক ফ্লাওয়ার্স অ্যান্ড সানলাইট, কখনো কখনো ফুল কিংবা সূর্যালোকের সঙ্গে এখানে কম্পেয়ার করা হয়েছে কিংবা তুলনা করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো ফুটনোটস অফ দ্য টেক্সট। পিঙ্ক কালার সিম্বলাইজেস, অর্থাৎ গোলাপি রং কি প্রতীকী আমাদের কাছে তুলে ধরে, যে ফেমিনিটি, লাভ অ্যান্ড কম্প্যাশন, নারীত্ব, ভালোবাসা এবং অনুকম্পা। নেক্সট আমরা আরেকটা পাচ্ছি যে অ্যান্ড টেন্ডারনেস এবং কোমলতা। নেক্সট আমরা চলে আসবো সিলভার অ্যান্ড ব্লু কালার সিম্বলাইজেস, রূপলি এবং নীল রং কি সিম্বলাইজ করে, পিওরিটি অ্যান্ড ইয়াং ওমেন, বিশুদ্ধতা, সতীত্ব কিংবা কুমারিত্ব কিংবা একটা তরুণ কিংবা তরুণী নারীকে এখানে প্রেজেন্ট করে। ইয়েলো ব্যাঙ্গেলস রেপ্রেজেন্টস ব্রাইডস, আর হলুদ যে চুড়ি কিংবা বালা যেটা কিনা বিয়ের কনেকে এখানে রেপ্রেজেন্ট করে। আর হচ্ছে পার্পল অফ গ্রে ব্যাঙ্গেলস রেপ্রেজেন্ট ম্যাচিওর ওয়াইভস, মানে ময়ূরপঙ্খী রং অথবা ধূসর রঙের যে চুড়িগুলো সেগুলো কি এখানে প্রতীক হিসেবে দেখানো হয়েছে না ম্যাচিওর ওয়াইভস, সেই সমস্ত পরিণত স্ত্রীরা কিংবা নারীদেরকে বলা হচ্ছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে ফ্রুটফুল প্রাইড, বলতে এখানে বলা হচ্ছে দ্য প্রাইড দ্যাট ইজ নট হার্মফুল বাট বেনিফিশিয়াল, সেই গর্ব যেটা কিনা অতটা ক্ষতিকারক নয় অথচ উপকারী কিংবা দরকারি। তো আগেই বলেছি যে এই কবিতায় তেমন কিছু নেই, একদম পাতি টাইপের কবিতা, কিছু নেই। তোমরা এই জিনিসগুলো যেটা বলা হবে এখানে, আজকের দিনের বাচ্চারা, আজকের দিনের স্টুডেন্টরা, আজকের দিনের মেয়েরা এগুলো সম্বন্ধে অত্যন্ত অভিজ্ঞ, তারা সবই জানে। তো সেটাকেই আমরা একটুখানি দেখে নেব। দেখো টেক্সটে আসবো, আমরা স্ট্যাঞ্জা 1-এ চলে আসবো। ব্যাঙ্গেল সেলার্স আর উই, চুড়ি বিক্রেতা কিংবা বালা বিক্রেতারা হলাম আমরা, হু বিয়ার, যারা ধারণ করে থাকি, আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তো শাইনিং লোডস বলতে এখানে কি বলা হচ্ছে যে ব্রাইটলি গ্লোয়িং ব্যাঙ্গেলস,
মানে উজ্জ্বল বর্ণ ধারণ করা সেই সমস্ত চুড়ি, উজ্জ্বল বর্ণ কিংবা কালারফুল সেই সমস্ত চুড়িগুলোকে, যেগুলো কিনা উজ্জ্বল কিংবা দীপ্তি ছড়ায়। তো আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার মানে হচ্ছে কি, আমাদের চকচকে বোঝাগুলো মন্দিরের মেলায়। হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট। তো ডেলিকেট মানে কি, টেস্টফুল কিংবা লাক্সারিয়াস কিংবা ভেরি ফাইন কিংবা ফ্র্যাজাইল আমরা বলতেই পারি, পরিতৃপ্তকর, সন্তুষ্টিকর। তো এরকম মানে আমরা নিতে পারি। বলছে হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট, কারা কিনবে এই পলকা ভঙ্গুর উজ্জ্বল। নেক্সট লাইনে আমরা আসবো, রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। রেনবো টিন্টেড মানে কি, রেনবো কালার, রামধনু রঙা। অর্থাৎ একটা রামধনুর গায়ে কতগুলো রং থাকে, প্রায় 7 ধরনের রং থাকে। তো এই যে চুড়ি বিক্রেতারা যারা কিনা এই চুড়ির যে ঝুড়িগুলো নিয়ে যাচ্ছে মেলাতে, সেই তাদের ঝুড়ির মধ্যেও মানে প্রায় কম করে 7 রকমের বা এত রকমের চুড়ি রয়েছে বা চুড়ির পসরা রয়েছে, যেগুলো উজ্জ্বল করে তুলেছে তাদের এই ঝুড়িগুলোকে। এবং তার একটা ট্রেড ক্রাই, তারা একটা ডাক দিতে দিতে যাচ্ছে যে কারা কিনবে এই সমস্ত চুড়িগুলো, যেগুলো কিনা একটা মানে রং বেরঙের উজ্জ্বল দীপ্তি ছড়াচ্ছে। আর বলা হচ্ছে যে রেনবো টিন্টেড মানে হচ্ছে কি না, আলোর বৃত্ত কিংবা আমরা এখানে বলতেই পারি আলোর বৃত্ত বলতে বলা হচ্ছে ব্যাঙ্গেলসগুলোকে। তো আমরা মিনিংটা এরকমই নেব যে রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, রামধনু রঙের এই আলোর বৃত্তগুলো কারা কিনবে। লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইটস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। আমরা আগে ওয়ার্ড মিনিংগুলো এক এক করে দেখে নেব, তারপর আমরা লাইন মিনিংয়ে আসবো। লাস্ট্রাস মানে কি, গ্ল্যামারাস, গ্লেজিং, শাইনিং, রেডিয়েন্ট অর্থাৎ দীপ্তিকারক কিংবা দীপ্তিমান কিংবা চকচকে। টোকেন্স মানে হচ্ছে এক্সাম্পলস অর সিম্বলস। আর রেডিয়েন্ট মানে হচ্ছে ব্রাইট অর ব্রিলিয়ান্ট অর ড্যাজলিং, মানে উজ্জ্বল বা ঝকঝকে কিংবা ঝলমলে। অর্থাৎ লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, উজ্জ্বল প্রতীক বা চিহ্ন, মানে যেগুলোকে টোকেন্স বলে বলা হচ্ছে, আনন্দে উদ্ভাসিত জীবনের। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের কাছে। তো আমরা এই স্ট্যাঞ্জা 1-এর যে একটা জিস্ট যদি আমরা বের করি, একটা সার সংক্ষেপ যদি আমরা লেখার চেষ্টা করি, সেটা এরকমই দাঁড়াবে যে সুখী কন্যা ও সুখী স্ত্রীদের কাছে উজ্জ্বল আনন্দে উদ্ভাসিত জীবনের প্রতীক এই ভঙ্গুর উজ্জ্বল রামধনু রঙের আলোর বৃত্ত কারা কিনবে। এই কাচের চুড়ি মেয়েদের জীবনে সুখী ও আনন্দের ভাবের একটা প্রতীক, কারণ বিভিন্ন রকম অনুষ্ঠান এবং উৎসবগুলোতে মেয়েরা এই সমস্ত কাচের চুড়িগুলোতে সজ্জিত হয়। আর তাই তাদের এই আনন্দ যেন সজ্জিত হয়ে থাকে এই চুড়িগুলোর মধ্য দিয়ে। আমরা নেক্সট চলে আসবো স্ট্যাঞ্জা 2-তে। সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। তো মেডেন্স রিস্ট বলতে কি বলা হচ্ছে, রিস্ট মানে বেসিক্যালি আমরা কি জানি, কবজি। তো এখানে কি বলা হচ্ছে যে ইয়াং আনম্যারিড গার্লস রিস্টকে বলা হচ্ছে এখানে, যে তরুণী অবিবাহিতা মেয়েদের যে কবজি, অর্থাৎ যে অংশতে এই চুড়িগুলো শোভা বর্ধন করে, তো সেই জায়গাগুলোকে বলা হচ্ছে। তো আমরা নেক্সট লাইনে আসবো যে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। তো ফ্লাস্ট মানে কি, আমরা ওয়ার্ডের মিনিংগুলো এক এক করে একটুখানি দেখে নেব। যে ফ্লাস্ট মানে হচ্ছে পিঙ্ক অ্যান্ড লাইট রেড। ফ্লাস্ট বলতে বলা হচ্ছে যে গোলাপি এবং হালকা লাল বর্ণের। ট্রাঙ্কুইল বলতে বলা হচ্ছে যে কাম অর প্রোফাউন্ড
অর পিসফুল অর স্টেটিক। নেক্সট আমরা ব্রো বলতে চলে আসবো যে হিল সাইড। আর ফাইনালি আমরা আসবো উডল্যান্ড স্ট্রিম বলতে বলা হচ্ছে স্ট্রিম ইন ফরেস্ট, অর্থাৎ জঙ্গলের মধ্যে যে ঝর্ণা, জঙ্গলের মধ্যে যে জলপ্রপাত, সেটাকেই কিনা এখানে বলা হচ্ছে। তো আমরা লাইন মিনিংয়ে আসবো যে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, অর্থাৎ কিছুগুলো, দ্যাট মিন্স ওই চুড়িগুলো যেগুলো কিনা ঠিক ফুলের কুঁড়ির মতো করে যেগুলো স্বপ্ন দেখে বা কল্পনা করে কি না ভবিষ্যতের ফুল হয়ে ফোটার। নেক্সট লাইনে আমরা আসবো অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, অর্থাৎ শান্ত পাড়ে, ব্রো বলতে এখানে পাড়কে বলা হচ্ছে একটি জঙ্গলের মধ্যেকার নদীর প্রবাহ বা নদীর জলপ্রবাহকে বলা হচ্ছে। তো এখানে আমরা একটুখানি নোট করব যে সরোজিনী নাইডু কম্পেয়ার্স ফিউ ব্যাঙ্গেলস অফ ব্লু অ্যান্ড সিলভার কালার। সরোজিনী নাইডু এখানে তুলনা করেছেন বেশ কয়েকটা নীল এবং রূপলি বর্ণের রঙকে উইথ দ্য মাউন্টেন মিস্ট, পর্বতের উপরে জমে থাকা সেই সমস্ত তুষার কিংবা কুয়াশার সঙ্গে। দিজ কালার্স সিম্বলাইজ পিওরিটি অ্যান্ড চেস্টিটি অফ এ মেডেনহুড। আর এই রং সিম্বলাইজ করে কিংবা প্রতীকী হিসেবে দেখানো হয়েছে কিসের? পিওরিটি, বিশুদ্ধতা, খাঁটি, অ্যান্ড চেস্টিটি, এবং নারীর যে সতীত্ব সেটাকেই কিনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অফ মেডেনহুড, মহিলাদের কিংবা কুমারী মেয়েদের, বা আমরা সোজা কথায় বলতে পারি কুমারিত্বের। নেক্সট আমরা চলে আসবো আ ফিউ ব্যাঙ্গেলস আর ফ্লাস্ট রেড ইন শেডিং লাইক দ্য ইনফ্যান্ট বার্ডস দ্যাট হোল্ড টাইট দ্য ফোরহেডস অফ দ্য ফরেস্ট স্ট্রিম। অর্থাৎ আ ফিউ ব্যাঙ্গেলস আর ফ্লাস্ট রেড, বেশ কয়েকটা চুড়ি যেগুলো কিনা হালকা লাল রঙের, ইন শেডিং লাইক দ্য ইনফ্যান্ট বার্ডস, বেশ কিছু ফুলের কুঁড়ির মতো করে, দ্যাট হোল্ড টাইট দ্য ফোরহেডস অফ দ্য ফরেস্ট স্ট্রিম, যেগুলো কিনা জঙ্গলের মধ্যেকার যে জলপ্রবাহ কিংবা জলপ্রপাত কিংবা ঝর্ণা তার মধ্যে যেমন করে ভেসে যায়। তো আমরা নেক্সট চলে আসবো লাইক ওয়াইজ আ ফিউ ব্যাঙ্গেলস আর হিউড ইন লাইট গ্রিন লাইক নিউ বর্ন লিভস। একই রকম করে আ ফিউ ব্যাঙ্গেলস, বেশ কয়েকটা চুড়ি কিংবা বেশ কয়েকটা বালাগুলো, আর হিউড ইন লাইট গ্রিন, যেগুলো কিনা হালকা সবুজ বর্ণে রাঙানো হয়েছে, লাইক নিউ বর্ন লিভস, ঠিক যেমন করে সদ্যজাত পাতা কিংবা কচি পাতা কিংবা কিশলয় গাছে জন্মায়। অর্থাৎ সোজা কথায় আমরা কি আসবো না, এভরি সাচ শেডিং রেপ্রেজেন্টস, প্রত্যেকটা এই ছায়া, প্রত্যেকটা এই রং প্রতিনিধিত্ব করে দ্য হ্যাপি স্টেটাস অফ দ্য প্রাইম অফ ইউথ, সেই সমস্ত যৌবন সম্ভবা, সেই সমস্ত তরুণীদের মধ্যে, ইন এভরি মেডেন্স লাইফ, প্রত্যেকটা কুমারীর জীবনে, প্রাককালে কিংবা কুমারীর জীবনের শুরুর দিকে। অর্থাৎ সেই সময়কে বলা হচ্ছে যখন একটা মেয়ে, যখন একটা কুমারী মেয়ে যখন আস্তে আস্তে করে তার যৌবনকালের দিকে পা বাড়ায়, তো সেই প্রাইম টাইমের কথা এখানে কিংবা সেই পিক টাইমের কথা এখানে তুলে ধরা হয়েছে। তো বলা হচ্ছে কিনা একটি জঙ্গলের নদীর শান্ত পাড়ে ফোঁটা কুড়ির মতো হলো কিছু চুড়ি। এখানে ফুলেদের স্বপ্ন দেখার সঙ্গে কুমারী মেয়েদের স্বপ্ন দেখার তুলনা করা হয়েছে। অর্থাৎ ঠিক যেমন করে একটা গাছ থেকে একটা কুঁড়ি আস্তে আস্তে করে বেরিয়ে আসে এবং সেটা আস্তে আস্তে করে ফুটে, ঠিক তেমনি করে একটি কুমারী মেয়েও আস্তে আস্তে করে তার যৌবনের দিকে পা বাড়ায়। কুমারী মেয়েরা যেমন বিভিন্ন অনুষ্ঠানে চুড়ি পরে সাজে, তখন তারা একটা ভবিষ্যতের ম্যারেজ লাইফের স্বপ্ন দেখে, ঠিক যেমন করে একটা কুঁড়ি আস্তে আস্তে করে আগামী দিনে ফুল হয়ে ফোটার চেষ্টা করে, ঠিক তেমনি করে একটি মেয়েও, একটি কুমারী মেয়েও আস্তে আস্তে করে তার ভবিষ্যতের যে বিয়ে তার স্বপ্ন দেখতে শুরু করে। নেক্সট আমরা লাইনে আসবো যে সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। অ্যাগ্লো মানে কি? বার্নিং বা চকচকে।
ক্লিভস মানে কি ডিভাইডস অর স্প্লিটস, যেটা কিনা বিভক্ত করে কিংবা আলাদা করে। আর হচ্ছে লিম্পিড মানে কি ট্রান্সপারেন্ট অর ক্লিয়ার, অর্থাৎ স্বচ্ছ বা নির্মল কিংবা অনাবিল। নেক্সট আমরা চলে আসবো গ্লোরি মানে হচ্ছে গ্রেটনেস অর ফেম অর লফটিনেস, মানে হচ্ছে মহিমা কিংবা মহত্ব। তো আমরা লাইন মিনিং এবার আসবো। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, আর কিছুগুলো হলো, দ্যাট মিন্স কিছু বালাগুলো কিংবা কিছু চুড়িগুলো হলো ঝলমলে, যেটাকে অ্যাগ্লো বলে বলা হচ্ছে, প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে বিভক্ত হয়, দ্যাট মিন্স ক্লিভস যেটাকে বলা হচ্ছে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, অর্থাৎ সদ্যজাত পাতার ন্যায় স্বচ্ছ অথবা উজ্জ্বল, যেটাকে লিম্পিড বলে বলা হচ্ছে। তোমরা লাইন মিনিংয়ে আসবো আর কি, যে সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, অর্থাৎ আর কিছু চুড়ি সদ্যজাত পাতারা যেমন করে দুভাগে বিভক্ত হয়ে একটা উজ্জ্বল রূপ ছড়ায়, ঠিক সেরকমই ঝলমলে দেখায় এই চুড়িগুলোকে। আমরা নেক্সট স্ট্যাঞ্জা 3-তে চলে আসব। সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। তো সানলাইট কর্ন মানে কি কর্নফিল্ড লাইটেড উইথ সানলাইট, অর্থাৎ সূর্যের সোনালি আভা, সূর্যের রশ্মি যখন শস্য ক্ষেতের উপর পড়ে, তখন যেমন করে ওই শস্য ক্ষেতটা সোনামুড়া হয়ে যায় কিংবা সোনার আলোতে ঝকমক করে ওঠে, ঠিক তেমনি করে এখানে বলা হচ্ছে। ব্রাইডাল মর্ন মানে হচ্ছে মর্নিং অফ এ ব্রাইড, একটা বিয়ের দিন কনের কাছে যে সকালটা আসে, সেটা যেমন করে একটা সোনালি মুহূর্ত বলে তার কাছে মনে হয়। রিচ মানে এখানে কি বলা হচ্ছে, যে ওয়েলদি অর অ্যাফ্লুয়েন্ট, সচ্ছল কিংবা ওয়েলদি মানে যে কিনা যেটা কিনা সম্পদশালী। হিউ মানে কি, হিউ মানে হচ্ছে কালার। আর টিঙ্কলিং মানে কি না মেকিং লাইট ক্লিয়ার সাউন্ড, অর্থাৎ একটা হালকা ঠুং ঠাং একটা শব্দ আওয়াজ করা। মর্ন বলতে বলা হচ্ছে পোয়েটিক ওয়ার্ড, অর্থাৎ এটা আমাদের ভাষায় যেটা হবে মর্নিং, সেটাকে কবি তার ভাষায় কবিতা লিখতে গিয়ে ব্যবহার করেছেন মর্ন বলে। তো আমরা এখানে কি বুঝবো, যে দ্য ইয়েলো কালার ব্যাঙ্গেলস আর ডেপিক্টেড লাইক দ্য ফিল্ডস অফ সানলাইট কর্নস। একটু আগেই বললাম যে এই হলুদ রঙের যে চুড়িগুলো কিংবা বালাগুলো আর ডেপিক্টেড বর্ণিত হয়েছে লাইক দ্য ফিল্ডস অফ সানলাইট কর্নস, যখন সূর্যালোক শস্য ক্ষেতের উপর বা পাকা ফসলের উপর গিয়ে পড়ে, তখন যেমন করে সোনা ঝরা হয়ে ওঠে, ঠিক তেমনি করে এই চুড়িগুলোকেও বা তেমনি করে এই চুড়িগুলোকে সোনালি রঙে রাঙা হতে দেখেছেন কবি। দিজ ব্যাঙ্গেলস পোট্রে, এই চুড়িগুলো চিত্রায়িত করেছে দ্য সিগনিফিক্যান্ট ফেজ অফ এ ওম্যানস লাইফ, একটা নারীর জীবনের একটা তাৎপর্যপূর্ণ একটা সময়কে। হোয়েন সি বিকামস আ ব্রাইড, যখন সে একটা কনের সাজে সজ্জিত হয়। দ্য শেডিং ইয়েলো হেন্স অ্যালিউডস টু দ্য ভাস্ট ব্লিস অফ এ উড বি ব্রাইড অফ হার ওয়েডিং মর্নিং, অর্থাৎ কি বলা হচ্ছে, দ্য শেডিং ইয়েলো, এই হলুদ বর্ণ, হেন্স কাজেই, অ্যালিউডস টু দ্য ভাস্ট ব্লিস অফ এ উড বি ব্রাইড, একটা হবু কনের রঙে এখানে মিশিয়ে দেওয়া হয়েছে। অফ হার ওয়েডিং মর্নিং, তার বিয়ের দিন সকালবেলাকার। তোমরা লাইন মিনিংয়ে আসবো, বলছে সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, অর্থাৎ কিছু চুড়িগুলো হলো শস্যের উপর রোদ পড়া মাঠের মতো, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ফিল্ডস অফ সানলাইট কর্ন। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, অর্থাৎ হাতে পরা হবে একজন কনের তার বিয়ের দিন সকালবেলায়। নেক্সট লাইনে আমরা আসবো, যে সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টসেস ডিজায়ার। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার,
কিছু হলো তার বিয়ের অগ্নিশিখার ন্যায়, অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, অথবা তার হৃদয়ের ইচ্ছের রঙে পরিপূর্ণ। অর্থাৎ যেটাকে হার্টসেস ডিজায়ার বলে বলা হচ্ছে, আর রং বলতে যেটাকে হিউ, HEHUE বলে বলা হচ্ছে। অর্থাৎ আমরা এর যদি একটা এক্সপ্লানেশন কিংবা একটা জিস্ট বের করি, সেটা হচ্ছে এরকম যে বিয়ের সময় কনে যখন আগুনের সামনে বসে থাকে তখন তার হৃদয়ে থাকে এক রাস ইচ্ছে ও স্বপ্ন। নতুন জীবনের সম্পূর্ণ নতুন পরিবেশকে নিয়ে যে পরিবেশে তাকে এবার থাকতে হবে বা কাটাতে হবে, আগুনের সামনে বসে তার হৃদয়ের এই রঙিন স্বপ্নের রঙকে মানে রং যে কতখানি ভিন্ন হতে পারে, কতখানি ভিন্ন হয়, সেটাকেই কিনা এখানে প্রেজেন্ট করা হচ্ছে। তাই এক ধরনের চুড়ি রয়েছে যেটা কিনা বিভিন্ন রঙের সমন্বয়ে তৈরি। সোজা কথায় একটা হিন্দু কালচারের বিয়ের একটা সিস্টেমকে এখানে দেখানো হয়েছে বা এখানে হাইলাইট করা হয়েছে। নেক্সট লাইনে আমরা আসবো, টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। টিঙ্কলিং মানে কি? টুংটাং শব্দ, লুমিনাস মানে দীপ্তিমান, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার মানে হচ্ছে কোমল এবং বিশুদ্ধ বা পরিষ্কার স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ঠিক তার বিয়ের দিনকার হাসি এবং বিয়ের দিনকার অশ্রুর মতো। অর্থাৎ একটা বিয়ের দিন একটা কনের কাছে ঠিক যেমন করে একটা আনন্দের দিন, আর যে কারণে সে কিনা হাসে, আর সেই বিয়ের দিনই একটা কনের কাছে তার কাছে একটা দুঃখের দিন, কারণ তাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে স্বামীর ঘরে। ফলে দুটো সাইড বাই সাইড তার কাছে আনন্দ এবং দুঃখের একটা দিন বলে এখানে দেখানো হয়েছে। তো নেক্সট আমরা চলে আসবো এর একটা জিস্টে আমরা আসবো যে যখন একটা কনের বিয়ে হচ্ছে তখন তার মুখে থাকে হাসি, কারণ সে নতুন জীবনের স্বপ্ন দেখছে। আবার তার চোখে জল ভরে আসে, কারণ কি? কারণ একটা পরিচিত জগৎ ছেড়ে, একটা চেনা বাউন্ডারি ছেড়ে তাকে একটা নতুন জগতে কিংবা নতুন পৃথিবীতে কিংবা নতুন বাউন্ডারিতে প্রবেশ করতে হচ্ছে। আমরা স্ট্যান্জা 4-এ আসবো, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে for she who has journeyed through life midway. Flaked মানে কি? সাইন্ড or পেন্টেড or depicted or illustrated। অর্থাৎ সাইন্ড মানে কি? চিহ্নিতকরণ করা, পেন্টেড মানে হচ্ছে রাঙানো বা আঁকা, ডেপিক্টেড মানে হচ্ছে বর্ণনা করা, আর ইলাস্ট্রেটেড মানে হচ্ছে এখানে মানে ব্যাপকভাবে দেখানো। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, কিছু চুড়ি হলো ময়ূরপঙ্খী রঙের এবং ধূসর সোনালি ছোপযুক্ত, যেটাকে ফ্লেক্ট বলে বলা হচ্ছে। ফর সি হু হ্যাড জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, তার জন্য যে জীবনের অর্ধেকটা সময় সে কাটিয়ে এসেছে। নেক্সট লাইন আমরা আসবো, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, হুজ লাভ হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্র্যাডলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। তো আমরা ওয়ার্ড নোটসে একটুখানি আসবো। চেরিস্ট মানে হচ্ছে রিয়ার্ড অর ব্রট আপ, লালন পালন করা, পোষণ করা। ব্লেসড মানে হচ্ছে BLESSED, ব্লেসড মানে হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত হওয়া। তো আমরা এর মিনিংটা এরকমই নেব যে হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার হাত লালন পালন করেছে কিংবা চেরিস্ট করেছে কিংবা ব্রট আপ করেছে, যার ভালোবাসা সুখী করেছে, দ্যাট মিন্স ব্লেসডকে বলা হচ্ছে। অর্থাৎ হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার হাত লালন পালন করেছে এবং যার ভালোবাসা সুখী করেছে, অ্যান্ড ক্র্যাডলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, এবং দোলায়িত করেছে, দ্যাট মিন্স ক্র্যাডল মানে কি? দোলানো। দোলায়িত করেছে কাকে? সুন্দর ছেলেকে তার বিশ্বাসী, দ্যাট মিন্স ফেথফুল বলে বলা হচ্ছে যেটাকে বক্ষস্থলে, অর্থাৎ যেটা ব্রেস্টকে বলা হচ্ছে। তো আমরা এর একটা বাংলা একটা এক্সপ্লানেশন এরকমই নেব যে এখানে ডটার্স এবং উইমেনদের কথা বলা হচ্ছে, এবং তা বলতে বলতে সানস কথাটা নিয়ে আসার কারণ হলো
মেল ডমিনেটেড সোসাইটি, যে পুরুষতান্ত্রিক কিংবা পিতৃতান্ত্রিক যে এই ভারতবর্ষের সমাজ, সেটাকেই কিনা এখানে দেখানো হচ্ছে। এবং সেই যে সমাজ ব্যবস্থার একটা প্রতিফলন ঘটে চলেছে বা হচ্ছে, সেটাকে এখানে দেখানো হয়েছে। তো আমরা নেক্সট চলে আসবো, অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইডস অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড। অর্থাৎ বলা হচ্ছে ফ্রুটফুল মানে কি ইফেক্টিভ বা কার্যকরী, আর প্রোডাক্টিভ বা ফলপ্রসূ। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইডস, এবং পালন করেছে তার গৃহস্থালীর কাজকর্ম সফলতা ও গর্বের সাথে। অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড, এবং ভজনা করেছে ঈশ্বরের তার স্বামীর পাশে থেকে। অর্থাৎ আমরা এখানে একটা নোট ডাউন করবো এরকমই, যে দ্য লাস্ট রিফ্রেন অফ দ্য পোয়েম মিরর্স, এই কবিতার যে শেষ দুটো লাইন যেটা কিনা ফুটিয়ে তুলেছে কিংবা প্রতিফলিত করেছে দ্য নেক্সট ফেজ অফ আ ওম্যানস লাইফ, একটা নারীর জীবনের পরবর্তী যে ধাপ আফটার গেটিং ম্যারেজ, বিবাহ পরবর্তীকালের। ব্যাঙ্গেলস উইথ পার্পল শেডিং অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে স্যুট অফ মডারেটলি এজেড লেডি অ্যাজ ইন্ডিকেটেড বাই দ্য পোয়েট নাইডু। অর্থাৎ আগেই বলেছি যে এই পার্পল বা এই সমস্ত কালার কি রিপ্রেজেন্ট করে, আগেই বলেছি। তো আমরা একটা স্ট্যাঞ্জা ওয়াইজ এক্সপ্লানেশন ইন ব্রিফ আমরা একটুখানি দেখে নেব, যে ফার্স্ট স্ট্যাঞ্জাতে কি বলা হচ্ছে, যে চুড়ি বিক্রেতারা তাদের চুড়ির বোঝা নিয়ে মন্দিরের মেলাতে যায়। কবি নাইডু চুড়ি বিক্রেতাদের কণ্ঠে প্রশ্ন করেছেন, কন্যা ও স্ত্রীদের কাছে উজ্জ্বল ও সুখী জীবনের প্রতীক এই আলোর বৃত্ত কারা কিনতে চায় কিংবা কারা কিনবে। স্ট্যাঞ্জা 2-তে বলা হচ্ছে যে কবি নাইডু কুমারী মেয়েদের জীবনের সাথে চুড়ির বিভিন্ন রঙকে একত্রিত করেছেন কিংবা মিলিয়ে মিশিয়ে দিয়েছেন। স্ট্যাঞ্জা 3-তে বলা হচ্ছে যে সেই মেয়েদের কথা বলা হচ্ছে যারা কিনা বিয়ের কনে বা বিবাহযোগ্যা। স্ট্যাঞ্জা 4 অর ফাইনাল স্ট্যাঞ্জাতে এখানে কি বলা হচ্ছে, যে সেই সমস্ত কনেরা যারা তাদের বিবাহিত জীবনে স্বামী সন্তান ও গোটা পরিবারকে নিয়ে সফলতা ও গর্বের সাথে লালন করেছে কিংবা পালন করেছে, আর তারা ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা ও ভজনার দ্বারা পরিবারের সদা মঙ্গল কামনা করেছে। আমরা এই ছোট্ট টেক্সটটা এখানেই শেষ করলাম। এই ধরনের অথেন্টিক টেক্সট অ্যানালিসিস পড়তে কিংবা জানতে কিংবা শিখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ইংলিশ টেক্সট অ্যানালিস্টের পর্দায়। আমরা এই ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি এই ক্লাসটা থেকে তোমরা উপযোগী হয়ে থাকো কিংবা উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই একটা লাইক করে নিজের উপস্থিতি প্রমাণ দিও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন আরও কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।